সুপ্রিয় শিক্ষার্থীরা, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একলাস রহমান কবির নিয়মিত এই গ্রুপে অনলাইন ক্লাস নিচ্ছি। বলে মনে আছে যে আমরা রাসায়নিক বন্ধন অর্থাৎ অধ্যায় 5-এর বন্ধন নিয়ে কথা বলেছিলাম, অর্থাৎ রাসায়নিক বন্ধনের বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি। আজকে আমরা এর পরবর্তী বৈশিষ্ট্যে যাব। সবাই লিখো বৈশিষ্ট্য নাম্বার 4। আমি খাতায় লিখে বোর্ডে লিখে দিচ্ছি, বা খাতায় লিখে দিবি। দেখো, আয়নিক যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। আয়নিক যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, অর্থাৎ আয়নিক যৌগগুলো বিদ্যুৎ পরিবহন করবে। অপরদিকে সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না। সুপ্রিয় শিক্ষার্থী, এটা হলো আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। শুধু এটা বৈশিষ্ট্যই নয়, এই বৈশিষ্ট্য থেকে আমাদেরকে প্রশ্ন দিতে হবে এবং পরীক্ষায় প্রশ্ন আসবে। আমরা আজকের ক্লাসে বৈশিষ্ট্য শেষ করে 2-1টা সৃজনশীল নিয়ে কথা বলব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদেরকে এইখান থেকে কি প্রশ্ন আসবে আমি সেই প্রশ্ন লিখে দেব এবং ব্যাখ্যা করব এবং উত্তর লিখব। খাতায় আগে প্রশ্ন লেখো। প্রশ্ন, আমি এখানে উদাহরণ হিসেবে একটা যৌগকে নিই, তাহলে তোমাদের ব্যাখ্যা করতে ভালো লাগবে, যেটা পরে এখানে প্রশ্ন হুবহু আসবে। দেখো, NaCl বিদ্যুৎ পরিবহন করলেও CCl4 বিদ্যুৎ পরিবহন করে না কেন? NaCl বিদ্যুৎ পরিবহন করলেও CCl4 বিদ্যুৎ পরিবহন করে না কেন? সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, NaCl তো আয়নিক যৌগ আর CCl4টা সমযোজী যৌগ। কেন আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে আর সমযোজী যৌগ করে না, আমরা এই উদাহরণটা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই। প্রথম কথা হলো, NaClটা ভেঙে গিয়ে হবে Na+ আর Cl-। একটু খেয়াল করো। প্রথম কথা হলো, NaCl জলীয় দ্রবণে ভেঙে গিয়ে উৎপন্ন হবে Na+ Cl-। শুধু জলীয় দ্রবণই নয় সুপ্রিয় শিক্ষার্থীরা, তাপ দিলে NaClটা ভেঙে গিয়ে হবে Na+ আর Cl-। তখন যদি তড়িৎ পরিবহন করে, কত জানো, আমরা ক্লাস 8-এও তোমাদের দেখাইছি, তড়িৎ পরিবহনের জন্য একটা তড়িৎ কোষ দিতে হয়, যেখানে ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সাথে 2টা দ্বন্দ্ব যুক্ত থাকে। তোমরা খেয়াল রাখবা, আমরা এখানে ধনাত্মক এবং ঋণাত্মক বলেছি, কখনো কখনো ধনাত্মক ঋণাত্মক না বলে ব্যাটারির বড় এবং ছোট প্রান্ত দিয়েও দেখানো যায়। যাই হোক, এখানে দিয়েছি আমি ধরো বিগলিত সোডিয়াম ক্লোরাইড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে গিয়ে এখানে হবে সোডিয়াম+ Cl-। আমরা বরাবরই বলি যে প্রথমে আমরা বলি যে এই দ্বন্দ্বটা যেহেতু প্লাসের সাথে যুক্ত সেহেতু ধনাত্মক দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্বটা যেহেতু মাইনাসের সাথে যুক্ত এটা ঋণাত্মক দ্বন্দ্ব। দ্বিতীয় কথা হলো, যেহেতু এই আয়নটা ক্যাটায়ন, এই আয়নটাকে যেহেতু এই মাইনাস দ্বন্দ্ব আকর্ষণ করবে, সেহেতু ক্যাটায়নকে আকর্ষণ করে বলে আমরা তাকে বলতেছি ক্যাথোড। তার মানে যেহেতু ঋণাত্মক, তার নাম ক্যাথোড।
আর যে দ্বন্দ্বটা ধনাত্মক এই অ্যানায়নকে আকর্ষণ করবে, আর এর নাম হবে অ্যানোড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমরা দেখাবো যখন জারণ বিজারণ পড়াবো, ধনাত্মক দণ্ড ক্যাথোড আকর্ষণ করে আর ঋণাত্মক দণ্ডকে আকর্ষণ করে অ্যানোড। কেন আকর্ষণ করবে? আমরা জানি এই ক্যাটায়ন ওই দণ্ডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে, আর তখন তোমরা দেখবা আস্তে আস্তে এই ক্যাথোড দণ্ডটা মোটা হবে, যেহেতু সোডিয়াম ধাতু জমা হবে। অপরদিকে এই ক্লোরিন এখানে গিয়ে ইলেকট্রন আকারে জমা হবে, অর্থাৎ জমা হয়ে Cl2 গ্যাসে পরিণত হবে। তার মানে মূল ব্যাখ্যা হলো আয়নিক যৌগ যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হতে পারে, এই জন্যই ক্যাথোড এবং অ্যানোড দ্বারা তারা আকর্ষিত হয় এবং ওইখানে গিয়ে জমা হতে পারে। অর্থাৎ তড়িৎ দ্বারা তারা ভেঙে যাচ্ছে, তড়িৎ দ্বারা বিশ্লেষিত হয়েছে, আর এই জন্য এরা তড়িৎ পরিবহন করবে। সুপ্রিয় শিক্ষার্থী, অপরদিকে আমরা যে CCl4 এর কথা বলছি, এই CCl4 একটি সমযোজী যৌগ, সমযোজী যৌগ, এবং এই যৌগটি অপোলার। মানে এই যৌগটি অপোলার হওয়ায় তার কিন্তু বিদ্যুৎ পরিবহনের কোনো সুযোগ নাই, কারণ সে ক্যাটায়ন বা অ্যানায়ন সৃষ্টি করতে পারবে না। তাহলে আমরা তোমাদেরকে এতক্ষণ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিব যে এরা কিভাবে পানিতে দ্রবণীয় হয় বা অন্যটা কিভাবে পানিতে দ্রবণীয় হয় না। আমি তোমাদেরকে এখন লিখে দিব, তোমরা আমার সাথে ধৈর্য সহকারে লিখবে। আমি কোশ্চেনটা আবার স্মরণ করাই দিচ্ছি। NaCl বিদ্যুৎ পরিবহন করলেও CCl4 বিদ্যুৎ পরিবহন করে না কেন? শিক্ষার্থীরা, NaCl ব্যাখ্যা দিচ্ছি, পরে আমি বলে দিব যে অন্য যৌগ আসলে তুমি কিভাবে ব্যাখ্যা দিবে। চলো লেখা শুরু করি। আয়নিক যৌগগুলো ধাতু এবং অধাতুর, আয়নিক যৌগগুলো ধাতু এবং অধাতুর ইলেকট্রনের আদান প্রদানের ফলে, ইলেকট্রন আদান প্রদানের ফলে সৃষ্ট, ইলেকট্রন আদান প্রদানের ফলে সৃষ্ট ক্যাটায়ন ও অ্যানায়ন দ্বারা, ক্যাটায়ন এবং অ্যানায়ন দ্বারা আবদ্ধ থাকে। অর্থাৎ আয়নিক যৌগগুলো পোলার হয়। এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডে NaCl এ আয়নিক বন্ধন বিদ্যমান। এক্ষেত্রে NaCl এ আয়নিক বন্ধন বিদ্যমান। NaCl কে তাপ দিয়ে গলিয়ে ফেললে, NaCl কে তাপ দিয়ে গলিয়ে ফেললে অথবা NaCl কে পানিতে দ্রবীভূত করলে, NaCl কে পানিতে দ্রবীভূত করলে Na+ এবং Cl- আয়নে পরিণত হয়। Na+ এবং Cl- আয়নে পরিণত হয়। একটু কষ্ট করে লিখে ফেলবে, NaCl ভেঙে হয়েছে Na+ ও Cl-। এই অবস্থায়
NaCl কে এই অবস্থায় NaCl কে একটি পাত্রে নিয়ে NaCl কে একটি পাত্রে নিয়ে তড়িৎদ্বার যুক্ত করে NaCl কে একটি পাত্রে নিয়ে তড়িৎদ্বার যুক্ত করে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে Na প্লাস আয়ন ক্যাথোডে জমা হয়। Na প্লাস আয়ন ক্যাথোডে জমা হয় এবং Cl মাইনাস আয়ন অ্যানোডে জমা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন এই চিত্রটা এঁকে ফেলবে। শুধু এই চিত্রটা। চিত্রের নিচে লেখো এভাবে NaCl তড়িৎ দ্বারা বিশ্লেষিত হয়ে সোডিয়াম ধাতু এবং Cl2 গ্যাসে পরিণত হয়। তড়িৎ দ্বারা বিশ্লেষিত হয়ে সোডিয়াম ধাতু এবং Cl2 গ্যাসে পরিণত হয়। এখানে আমাদের এর চেয়ে বেশি ব্যাখ্যা লিখতে হবে না স্যার। দেখো, অপরদিকে সমযোজী যৌগসমূহ দুইটি অধাতুর মধ্যে শেয়ারের মাধ্যমে সৃষ্টি হয়। অপরদিকে সমযোজী যৌগসমূহ দুইটি অধাতুর মধ্যে শেয়ারের মাধ্যমে সৃষ্টি হয়। ফলে সমযোজী যৌগতে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় না। ফলে সমযোজী যৌগ তড়িৎ দ্বারা বিশ্লেষিত হয় না। সমযোজী যৌগ তড়িৎ দ্বারা বিশ্লেষিত হয় না। এক্ষেত্রে CCl4 একটি সমযোজী যৌগ হওয়ায় তাপ প্রদান করলে অথবা পানিতে দ্রবীভূত করলে আয়নিত হয় না। এখন শিক্ষার্থীরা এই জায়গাটা লিখে রাখবা, CCl4 সমযোজী যৌগ অপোলার। এখন নিচে লিখবে এই যৌগটি অপোলার হওয়ায় তড়িৎ পরিবহন করবে না। সুপ্রিয় শিক্ষার্থী, মোটামুটি এইটুকু তো লিখে দিলেই আমাদের নাম্বার হয়ে যাবে। আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো যে কেন সমযোজী যৌগ তড়িৎ পরিবহন করে না। আমি তোমাদের এই পড়াটার প্রাসঙ্গিক একটা কোশ্চেন লিখতে চাই, যদিও তোমাদের বই এটা নাই, তো কখনো কখনো MCQতে বা সৃজনশীলে বোর্ড পরীক্ষায় আসে, কারণ আগের সিলেবাসে বইটাতে ছিল।
তোমরা সবাই জানো এটা তো গেল যৌগের কথা, এবং যৌগের বৈশিষ্ট্য নিয়ে তোমার সাথে কথা বলেছি। বৈশিষ্ট্য পাস শেষ। তবে কোনো কোনো মৌলও কিন্তু বিদ্যুৎ পরিবহন করে। প্রথম কথা হলো ধাতু বিদ্যুৎ পরিবহন করে, কারণ ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে। আমরা ধাতু বন্ধন বলার সময় বলব। কিন্তু অধাতুর মধ্যে কার্বন অর্থাৎ গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে কেন? কার্বনের আরেকটি রূপ আছে হীরক, বিদ্যুৎ পরিবহন করে না। এটা উত্তরটা আমরা লিখবো না, শুধু কোশ্চেনটা লেখো, তারপর আমি একটু ব্যাখ্যা দিয়ে দেবো। আমি কোশ্চেনটা বোর্ডে লিখতেছি, আমার সাথে কোশ্চেনটা লিখে রাখো। প্রশ্ন: হীরক ও গ্রাফাইট, হীরক ও গ্রাফাইট উভয়ই কার্বনের রূপভেদ হলেও, উভয়টি শুধু কার্বন থাকে, উপভেদ হলেও গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করলেও হীরক বিদ্যুৎ পরিবহন করে না। দেখো, হীরক ও গ্রাফাইট উভয়ই কার্বনের উপভেদ হলেও গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করলেও হীরক বিদ্যুৎ পরিবহন করে না কেন? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন তোমাদেরকে অধ্যায় 8-এ যাব তখন বলবো যে বিদ্যুৎ পরিবহন হয় দুইভাবে। একটা হলো ইলেকট্রনীয় পরিবাহী, আরেকটা হলো ইলেকট্রোলাইটিক পরিবাহী। একটা হলো মুক্ত ইলেকট্রনের সাহায্যে, আরেকটা হলো আয়নের সাহায্যে। কিছুক্ষণ আগে যখন আমি সোডিয়াম ক্লোরাইডের বিদ্যুৎ পরিবাহিতা দেখিয়েছিলাম, তখন ওইখানে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়ন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করেছিল। আর এখন আমরা দেখাবো হলো মুক্ত ইলেকট্রন কীভাবে বিদ্যুৎ পরিবহন করে, যেমন ধাতু যেভাবে বিদ্যুৎ পরিবহন করে। আমরা জানি কার্বন 4 যোজি মৌল, যার যোজ্যতা স্তরে 4টি ইলেকট্রন আছে। কিন্তু হীরকের কাঠামোতে 4টি ইলেকট্রন অপর 4টি কার্বনের সাথে যুক্ত থাকে এবং হীরক চতুস্তলকীয় বিন্যাস লাভ করে। ফলে হীরকে কোনো অতিরিক্ত মুক্ত ইলেকট্রন থাকে না। অপরদিকে তোমরা দেখবে গ্রাফাইটে প্রতিটি কার্বন পরমাণু অপর 3টি কার্বন পরমাণুর সাথে শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। ফলে প্রতিটি কার্বনে আরও একটি করে ইলেকট্রন অযুগ্ম বা বিজুড় অবস্থায় থেকে যায়। ওই অযুগ্ম বা বিজুড় ইলেকট্রনটি গ্রাফাইটের বিন্যাসে সঞ্চয়নশীল থাকতে পারে। যেহেতু গ্রাফাইটের বিন্যাসে ইলেকট্রন সঞ্চয়নশীল থাকে, আর এই জন্যই কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। যদি কখনো প্রশ্ন আসে, আমাদের এই ব্যাখ্যাটা দিলে মোটামুটি উত্তর হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি কথা দিয়েছিলাম যে তোমাদের এখানে 2-1টা সৃজনশীল নিয়ে আমি কথা বলব। এইগুলো বোর্ড পরীক্ষায় সৃজনশীল। তোমরা যদি তোমাদের বাসায় টেস্ট পেপার বা পুরাতন কোনো এই প্রশ্ন ব্যাংক থাকে, তো সেখান থেকে কোশ্চেনগুলো দেখতে পারবে। আমি তোমাদেরকে 2টি সৃজনশীল নিয়ে কথা বলছি। আমি উদ্দীপকটা লিখে দেব, আর কোশ্চেনগুলো তোমরা খাতায় লিখে দেবে। আমি 2টি সৃজনশীল দিচ্ছি। সৃজনশীল নাম্বার 1, এটা আসছে দিনাজপুর বোর্ড 2019 সাল। তোমরা কিন্তু না লিখে তোমাদের টেস্ট পেপার দেখতে পারো, তারপরে খাতায় লিখে রাখো, তোমাদের কাজে লাগবে।
এটা হলো মৌল আর পারমাণবিক সংখ্যা। এখানে মৌলগুলো প্রকৃত প্রতীক দেওয়া হয়নি, এ বি সি ডি, পারমাণবিক সংখ্যা 6 9 11 17। এরকম সৃজনশীল আমরা বারবার আসতে দেখি। লেখা রাখবে এখানে এ বি সি ডি প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়। প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতায় এই উদ্দীপকটা লিখে নাও। এরকম উদ্দীপক দিয়ে আমাদের বোর্ড পরীক্ষায় সৃজনশীল আসতে পারে। এ বি সি ডি, যার পারমাণবিক সংখ্যা 6 9 11 এবং 17। ওকে, আমার বিশ্বাস তোমাদের এটা লেখা হয়েছে। তোমরা এখন এখানে কোশ্চেন লিখবে, আমি কোশ্চেনগুলো বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে দেবে। আমি কোশ্চেনগুলো লেখার সময় কিছু ব্যাখ্যাও দিয়ে দিব, তাহলে তোমরা ভবিষ্যতে লিখতে পারো। ক, যৌগমূলক কাকে বলে? ক, যৌগমূলক কাকে বলে? তোমরা দেখবা এর অধ্যায়ে প্রথমে বলা আছে যে 2 বা ততোধিক পরমাণু বা আয়ন একসাথে যুক্ত হয়ে যদি একটি আয়নের ন্যায় আচরণ করে তাদেরকে যৌগমূলক বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যৌগমূলকগুলো একটি মৌলের ন্যায় আচরণ করার কারণ হলো বা পরমাণু নিয়ে আচরণ করার কারণ হলো এরা বিক্রিয়ার সময় না ভেঙে অন্যান্য মৌল যেরকম বিক্রিয়া করে এরা বিক্রিয়া করতে পারে। আর ওদের 4 সংখ্যায় হলো যুজুনি। দেখো, খ, অক্সিজেনের যুজনি ও যুজ্যতা ইলেকট্রন একই নয় কেন? আমি আবার বলছি, খ, অক্সিজেনের যুজনি ও যুজ্যতা ইলেকট্রন একই নয় কেন? শিক্ষার্থী বন্ধুরা, আমরা অধ্যায় 3-এও কথা বলেছি। অক্সিজেনের যুজ্যতা স্তরে 6টি ইলেকট্রন থাকে, এজন্য যুজ্যতা ইলেকট্রন 6। কিন্তু এই 6টি ইলেকট্রনের মধ্যে অযুগ্ম বা বিযুক্ত ইলেকট্রন থাকে 2টি। আর অক্সিজেনের কিন্তু উত্তেজিত হওয়ারও সুযোগ নাই, কারণ ফাঁকা অরবিটাল নাই। আর এই জন্যই অক্সিজেনের যুজনি শুরু হয় 2 আর 2। তাহলে যুজ্যতা ইলেকট্রন হলো 6 আর যুজনি হলো 2। এই জন্য বলি আমরা যুজ্যতা ইলেকট্রন আর যুজনি একই নয়। দেখো, গ, উদ্দীপকে এ এবং ডি মৌলদ্বয়ের বন্ধন গঠন প্রক্রিয়া চিত্র সহ ব্যাখ্যা করো। এ এবং ডি মৌলদ্বয়ের বন্ধন গঠন প্রক্রিয়া চিত্র সহ ব্যাখ্যা করো। আমরা কিন্তু অনেকগুলো বন্ধন দেখাইছি। এ মূলটা হলো কার্বন আর ডি মৌলটা হলো ক্লোরিন, হবে কার্বন টেট্রাক্লোরাইড। এটা একটা সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগ। তোমরা এর বন্ধন গঠন প্রক্রিয়া শেয়ারের সাহায্যে দেখিয়ে দিবে। দেখো, খ, বি এবং সি এর সমন্বয়ে গঠিত যৌগ, বি এবং সি এর সমন্বয়ে গঠিত যৌগ পানিতে দ্রবণীয় হলেও এ এবং ডি এর সমন্বয়ে গঠিত যৌগ পানিতে অদ্রবণীয় কেন? আমি আবার বলছি, বি এবং সি এর সমন্বয়ে গঠিত যৌগ পানিতে দ্রবণীয় হলেও এ এবং ডি
এর সমন্বয়ে গঠিত যৌগ পানিতে অদ্রবণীয় কেন? সুপ্রিয় শিক্ষার্থীরা, বি এবং সি, সোডিয়াম আর ফ্লোরিন, যৌগটা হবে সোডিয়াম ফ্লোরাইড। তার মানে এটা একটা আয়নিক যৌগ। একটু আগে আমি তোমাদেরকে সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় কেন বা বিদ্যুৎ গ্রহণ কেন তার ব্যাখ্যা দিয়েছি, বা গত ক্লাসে আয়নিক যৌগ কেন বিদ্যুৎ পরিবহন করে তা পানিতে দ্রবণীয় হয় তা ব্যাখ্যা দিয়েছি। আর CCl4 কিছুক্ষণ আগে বলেছিলাম যে এটা সমযোজী যৌগ এবং অপোলার, এই জন্য এটা পানিতে দ্রবণীয় হবে না। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার আমাদের বোর্ড পরীক্ষায় আসবে, তোমরা খেয়াল রাখবা যাতে এই ধরনের প্রশ্ন আসলে আমরা আনসার করতে পারি। আমরা এখন আরেকটি সৃজনশীল করি। দেখো, সৃজনশীল নাম্বার 2, এটা আসছে যশোর বোর্ড 2017। উদ্দীপকের প্যাটার্নটা একই রকম। মৌল, পারমাণবিক সংখ্যা, A, D, E, 19, 9, 8। এগুলো লেখা রাখবা মৌলগুলোর প্রতীক প্রচলিত অর্থ বহন করে না। তাহলে এই সময় দেখবা যে ম্যাক্সিমাম সময় আমাদেরকে একটু আননোন একটা উদাহরণ দিবে, যাতে আমরা বের করে দেখতে পারি যে মৌলটা কি। সবসময় কিন্তু উল্লেখ থাকে না শিক্ষার্থীরা। ওকে, চলো আমরা এই উদ্দীপক থেকে প্রশ্নগুলো কিভাবে আসে আমরা প্রশ্নগুলো দেখাচ্ছি। স্যার, ক, ক্যাটায়ন কাকে বলে? ক, ক্যাটায়ন কাকে বলে? খ, একই পদার্থে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন হয় কেন? একই পদার্থে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন হয় কেন? গ, এ ও ডি মৌলদ্বয়ের মধ্যে কি ধরনের বন্ধন গঠিত হয় ডায়াগ্রাম সহ লেখো। এ এবং ডি মৌলদ্বয়ের মধ্যে কি ধরনের বন্ধন গঠিত হয় ডায়াগ্রাম সহ লেখো। এ এবং ডি মৌলদ্বয়ের মধ্যে কি ধরনের বন্ধন গঠিত হয় ডায়াগ্রাম সহ লেখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার বিশ্বাস তোমরা নিঃসন্দেহে বুঝো যে এ মৌলটা হলো পটাশিয়াম আর ডি মৌলটা হবে ফ্লোরিন, যৌগ হবে পটাশিয়াম ফ্লোরাইড। অবশ্যই আয়নিক বন্ধন, ডায়াগ্রাম সহ আমরা পাই। দেখো, খ, উদ্দীপকের দুইটি মৌল মৌলিক অণু গঠন করে বিশ্লেষণ করে। আমি ঘ নামক কোশ্চেনে আবার বলছি, উদ্দীপকের দুইটি মৌল মৌলিক অণু গঠন করে বিশ্লেষণ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা মৌলিক অণু দেখাইতে চাই, তাহলে একই জাতীয় মৌল যুক্ত হবে। তোমরা অনেকেই জানো যে যারা গ্যাসীয় পদার্থ, কয়েকটি মৌল আছে মৌলিক অণু গঠন করে। তোমাদেরকে আমরা আগেও ক্লাস নিয়ে কথা বলেছি,
ফ্লুরিন যে মৌলটা আছে এটা মৌলিক অণু হবে F2, আর এগুলো অক্সিজেন, এটা হবে O2। আমাদের খাতার মধ্যে দেখবা আমার যে প্রথম লেকচারগুলো আছে এখানে F2 এবং O2 কিভাবে অণু গঠন করে তার ব্যাখ্যা দেওয়া আছে। যখন ওরা মৌলগুলো নিজেদের মধ্যে শেয়ার করে বন্ধন হবে তখনই কিন্তু মৌলিক অণু হবে। তাই আমরা অবশ্যই এই বন্ধনগুলো দেখাইতে পারবো। তোমাদেরকে দেখাইলাম সৃজনশীলে কেমন প্রশ্ন আসে। আমরা এই অধ্যায়ের সর্বশ্রেষ্ঠ টপিকটা নিয়ে আমরা এখন কথা বলবো, যাতে এই অধ্যায়টা আমাদের শেষ হয়ে যায়। সবাই খাতায় শিরোনাম দিবে দাতব বন্ধন। দাতব বন্ধন। দাতব বন্ধন। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আগে একটু কথা বলে নেব, তারপর তোমাদেরকে কিছু কথা লিখে দেব। নিঃসন্দেহে প্রশ্ন আসবে দাতব বন্ধন ধাতুর মধ্যে বন্ধন। এটা একই জাতীয় ধাতু হতে পারে, ভিন্ন ধাতু হতে পারে, তবে দাতব বন্ধনটা মূলত হবে একই জাতীয় দাতব খণ্ডে ধাতুর একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যে বন্ধনে আবদ্ধ থাকবে সেটাই তো দাতব বন্ধন। যেমন এক টুকরা লোহাতে লোহার পরমাণুগুলো কিভাবে একে অপরের সাথে যুক্ত আছে, এক টুকরা সোডিয়ামে কিভাবে অসংখ্য সোডিয়াম যুক্ত আছে, সেটাই হলো দাতব বন্ধন। তবে আমরা উচ্চতর বইয়ে পড়েছি, এখনো দাতব বন্ধনের প্রকৃত ব্যাখ্যা পাওয়া যায়নি। শুধু কোথাও বলেছে যে দাতব বন্ধন একটা সমুদ্রের মতো, এ সমুদ্রে হলো ইলেকট্রনের সমুদ্র, আর সেই সমুদ্রে ধাতব আয়নগুলো বাঁচতে থাকে, এরকম কিছু কথা বলা আছে। যাই হোক, আমরা সবচেয়ে গ্রহণযোগ্য যে ধারণাটা হলো, যেমন ধরো একটা ধাতব টুকরাতে অসংখ্য সোডিয়াম ধাতু আছে। আমরা তো জানি সোডিয়াম ধাতুর সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে এবং সেই একটি ইলেকট্রন খুবই শিথিল বা হালকাভাবে যুক্ত আছে। তাহলে সোডিয়ামের কাঠামোতে ওই যে শিথিল বা হালকা ইলেকট্রনটা আছে সেটা ত্যাগ করে সোডিয়াম প্লাস ইলেকট্রন মাইনাস, সোডিয়াম প্লাস ইলেকট্রন মাইনাস, সোডিয়াম প্লাস ইলেকট্রন মাইনাস, অর্থাৎ সোডিয়াম আয়নিত অবস্থায় আছে আর ওই ইলেকট্রনটা সম্পূর্ণ সোডিয়ামের কাঠামোতে বা কেলাসে সঞ্চরণশীল থাকে। অনেকে আমরা বলছি যে ইলেকট্রন কেলাসে না সোডিয়ামের কেলাসে অসংখ্য ইলেকট্রন সঞ্চরণশীল থাকে। যেমন ইলেকট্রনের একটা সাগর সৃষ্টি হয়েছে। আমরা আমাদের বইয়ে দেখবা লেখা আছে যে এগুলোকে বলা হয় পারমাণবিক শ্বাস, যে মাঝখানে মুক্ত ইলেকট্রন আছে। এই মুক্ত ইলেকট্রনগুলো সম্পূর্ণ কাঠামোতে সঞ্চরণশীল থাকে, আর এই জন্যই ধাতু বিদ্যুৎ পরিবহন করে, ধাতু চকচকে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু কষ্ট করে তোমরা ধাতব বন্ধনের সংজ্ঞাটা লিখে দিবে। খাতায় শিরোনাম দিয়েছ দাতব বন্ধন। আমি লিখতেছি, একটু ব্যাখ্যাটা লিখে নাও। ধাতুর পরমাণু সমূহ একে অপরের সাথে যে আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলে। আবার বলছি, ধাতুর পরমাণু সমূহ একে অপরের সাথে যে আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলে। ধাতুর ইলেকট্রনীয় কাঠামোতে বা ধাতুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন বিদ্যমান থাকে এবং এদের আকার একই পর্যায়ে অধাতুর চেয়ে বড় হওয়ায়
এদের আকার একই পর্যায়ের অধাতুর চেয়ে বড় হওয়ায় ধাতব পরমাণু সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ অনেক কম থাকে। ফলে ধাতুর পরমাণুসমূহ সর্বশেষ স্তরের ইলেকট্রনটি ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এই ধনাত্মক আয়নকে পারমাণবিক শ্বাস বলে। ধাতব স্ফটিকে, ধাতু যে কাজটা হয়, ধাতব স্ফটিকে পারমাণবিক শ্বাসগুলো সুনির্দিষ্ট ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত থাকে। ধাতব পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রনগুলো পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে মুক্তভাবে ঘোরাফেরা করে। এই ধরনের ইলেকট্রনকে সঞ্চরণশীল ইলেকট্রন বলে। এই ইলেকট্রনগুলো কোনো পরমাণুর অধীনে থাকে না, বরঞ্চ সমগ্র ধাতব খণ্ডে মুক্ত অবস্থায় চলাচল করে। এই সঞ্চরণশীল মুক্ত ইলেকট্রনের জন্যই ধাতু বিদ্যুৎ সুপরিবাহী। তাছাড়া ধাতব আয়ন ও ইলেকট্রনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিদ্যমান। এই আকর্ষণ বলের কারণেই ধাতু বিদ্যুৎ পরিবহন করে। সুপ্রিয় শিক্ষার্থী, একটা কোশ্চেন লিখে আমরা এই অধ্যায়টা শেষ করব। প্রশ্ন: ধাতু তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী কেন? আমার ধারণা আমরা এই আলোচনা থেকে ধাতু তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী কেন তা ব্যাখ্যা করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এর মধ্য দিয়ে অধ্যায় 5-এর ক্লাস সমাপ্ত করলাম। আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ অধ্যায় 6 নিয়ে কথা বলব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ধন্যবাদ।